এটা কোনো শুল্কের লড়াই নয়, এটা হলো নিয়ন্ত্রণের যুদ্ধ। আর এখানেই ভারত সেই নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে, তাই তো তারা নার্ভাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চাপিয়েছে 50% শুল্ক। আর কারণ বলা হয়েছে বাণিজ্যিক ঘাটতি, কিন্তু আসল কারণটি হলো ভারতের দ্রুত উন্নতি, যা কিনা ওয়াশিংটন নিয়ন্ত্রণ করতে পারছে না। আর সেটাই তাদের অপছন্দ। গত 100 বছর ধরে আমেরিকা বিশ্বের নেতা ছিল, কিন্তু আজ আমরা দেখছি এক নতুন জাতি উঠে আসছে। এটা কেবল পশ্চিমাকে নকল করে নয়, বরং নিজের শর্তে লড়ে। ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আর এই দশকের শেষেই তৃতীয় স্থানে পৌঁছে যাবে। সংখ্যায় বলছে 1.4 বিলিয়ন মানুষ, যার অধিকাংশই তরুণ। আর এটাই প্রযুক্তির সবচেয়ে বড় বাজার। তবে এর থেকেও আশ্চর্যের বিষয় হলো ভারত তার নিজস্ব প্রযুক্তি নিয়েই এগিয়ে যাচ্ছে। ইউপিআই এর ডিজিটাল পেমেন্ট, ইসরোর চন্দ্রযান-3, ভারতের চিপ, এআই, কোয়ান্টাম, প্রতিরক্ষা এবং সবুজ শক্তিতে আজ নেতৃত্ব দিচ্ছে। শুধু আমদানি নয়, নিজস্ব ইকোসিস্টেম তৈরি করেছে। মেক ইন ইন্ডিয়া নিয়ে দ্রুত বিস্তার করছে। অ্যাপেল, টেসলা, গুগল ভারতে আসছে। ভারত কেবল বাজার নয়, চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র। কৌশলগত নির্মাণের দিকেও ভারত ভবিষ্যতে বিশ্বশক্তি হতে চলেছে। আর এখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের বড় চ্যালেঞ্জ, কারণ ভারত এখন নিজের নিয়মে স্বাধীন এবং বাস্তববাদী। এটা কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, এটা হলো বহুমেরু যুগের সূচনা, যেখানে একাধিক শক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এখন হয়তো ভাবছেন, হঠাৎ করেই আমেরিকা কেন বাণিজ্যিক ঘাটতি বা রাশিয়ার তেল নিয়ে চিৎকার করে উঠছে। এখানে বলে রাখি, এটা শুধু অর্থনীতির বিষয় নয়। আসল ব্যাপারটা হলো বিশ্ব এখন বুঝতে পেরেছে ভারত এখন আর অনুসরণ করতে প্রস্তুত নয়। এখন ভারত নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। আমেরিকা ধরেই নিয়েছে তাদের বাজারে প্রবেশ করতে হলে তাদের শর্ত মেনে নিতে হবে। আসলে আমেরিকা হলো বিশ্বের সবচেয়ে ধনী ভোক্তার বাজার, সবচেয়ে চাহিদা সম্পন্ন প্রযুক্তি। অন্যদিকে ট্রাম্পের বাণিজ্য নীতি হলো উইন উইন, অর্থাৎ আমরাই জিতব। আপনি যদি রাশিয়ার থেকে তেল কেনেন, রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা নেন, আর আমেরিকার কৃষিপণ্য বাজারে ঢুকতে না দেন, তাহলে সে আপনাকে চেপে ধরবে। এটাই তার মূলনীতি, সহজ এবং সোজাসাপটা। কিন্তু 2025-এ এসে পুরো গেমটাই পাল্টে গেছে। ভারত এখন আর শুধু আমেরিকার জন্যই উৎপাদন করছে না, ভারত নিজের জন্য তথা সারা বিশ্বের জন্য উৎপাদন করছে। ভারতীয় রপ্তানি, যেমন টেক্সটাইল, গাড়ির যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যাল, আমেরিকার বাজারে অন্যায্য সুবিধা পাচ্ছে, যেখানে আমেরিকান পণ্য ভারতে প্রবেশে শুল্কের মুখে পড়ছে। কিন্তু মূল বিষয়টা হলো ভারতের 1.4 বিলিয়ন জনসংখ্যা, যাদের অনেকে গ্রামীণ এবং আধা গ্রামীণ অঞ্চলে বাস করে। এখন যদি হঠাৎ করেই আমেরিকান ভুট্টা, গম বা দুধ ভারতের বাজারে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে দেশের কৃষকরা বাঁচবে কি করে? এটা কোনো প্রোটেকশনিজম নয়, এটা হলো নিজের গ্রামীণ অর্থনীতিকে রক্ষা করা। ভারতের সরকার কোটি কোটি মানুষকে দারিদ্র্যের বাইরে তুলতে চাইছে, তবে সেটা দেশের ভিতরের অর্থনীতি ধ্বংস করে নয়। কিন্তু ট্রাম্পের কাছে এই সমস্ত ব্যাখ্যা নগণ্য। তার লক্ষ্য একটাই, চাপ তৈরি করো। এবার কৌশলের কথা বলি। আমেরিকা এখন চীনের সঙ্গে এক প্রতিদ্বন্দ্বিতায় জড়িত। তারা ভারতকে চাইছে এশিয়ার প্রাকৃতিক পাল্টা শক্তি হিসাবে। তারা ভারতকে অংশীদার করতে তো প্রস্তুত, কিন্তু জুনিয়র পার্টনার হিসাবে। আর এখানেই হলো সমস্যা, এটা এখন আর সম্ভব নয়। আসলে ভারত চাইছে কৌশলগত স্বাধীনতা, যেখানে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান যার সাথে খুশি তার সাথে সম্পর্ক গড়তে পারে। এটা কোনো বিদ্রোহ নয়, এটা হলো বহুমেরু বিশ্বের কূটনীতি। ভারত যত শক্তিশালী হচ্ছে, ততই চাপ বাড়ছে, শুধু শত্রুদের থেকেই নয়, বরং মিত্রদের থেকেও। হ্যাঁ, ভারত রাশিয়া থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে, এটা কোনো নতুন কিছু নয়। গত 5 বছর ধরে ভারত বড় প্রতিরক্ষা এবং প্রযুক্তি চুক্তি করেছে
আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল, ইউকে, জাপানের সাথে। অন্যদিকে পুরনো বন্ধু রাশিয়ার সাথেও সম্পর্ক বজিয়ে রেখেছে। ভারত আমেরিকাকে প্রত্যাখ্যান করছে না, আবার মাথাও নত করছে না। এটা ট্রাম্পকেই অস্বস্তিতে ফেলছে। আমেরিকা চাইছে আমেরিকার নিয়মে খেলো, তা না হলে দাম দাও। কিন্তু এটা নতুন প্রজন্মের ভারত, আর এই ভারত আত্মবিশ্বাসী, আত্মনির্ভর, নিজের পথ নিজেই করতে সাহসী। অন্যদিকে ভারত বাস্তব কৌশলেও পিছিয়ে নেই। ইন্ডিয়া ইউকে 2013 রোডম্যাপ, সাইবার ডিফেন্স, এআই, ক্লিন এনার্জি, ডিজিটাল ট্রেডিংয়ের একটি দীর্ঘমেয়াদী সহযোগিতা পরিকল্পনা। ইসরায়েল ভারতের অন্যতম প্রতিরক্ষা অংশীদারি, একসাথে তৈরি করছে আধুনিক নজরদারি সিস্টেম, ড্রোন, মিসাইল ডিফেন্স টেকনোলজি। তবে মজার ব্যাপার হলো, ভারত শুধু আমদানিই করছে না, বরং যৌথভাবে প্রযুক্তি তৈরি করছে। মেইন পয়েন্টটি হলো, ভারত শুধু শক্তি কিনছে না, আত্মনির্ভর প্রতিরক্ষাতেও সক্ষম হচ্ছে। 2025 সালেই ভারতের প্রতিরক্ষা বাজেটের 70% বরাদ্দ হয়েছে দেশীয় উৎপাদনের জন্য। ডিআরডিও, ভারত ডাইনামিক্স, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এগুলো এখন আর শুধু ভারতীয় সরকারি সংস্থা না, আন্তর্জাতিক প্রতিরক্ষা রপ্তানিকারক হিসাবেও গড়ে উঠেছে। ভারত চুক্তি করছে ইউএই, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নের সাথে। গ্লোবাল সাউথের দিকেও ভারত নেতৃত্ব দিচ্ছে। আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকার সঙ্গে কাজ করছে পরিকাঠামো, শিক্ষা এবং ঔষধে। ভারত এখনো কোয়াডে আছে, এখনো মার্কিন টেকে বিনিয়োগ করছে, কিন্তু একই সাথে রাশিয়া থেকে তেল কিনছে, ইসরায়েল থেকে ড্রোন নিচ্ছে, আর ইউরোপের সাথে জলবায়ু চুক্তি করছে। এটা কোনো বিদ্রোহ নয়, এটা স্বাধীনতা। আর সত্যি বলতে, প্রতিটি দেশেরই এমন লক্ষ্য হওয়া উচিত, এমন একটি ভবিষ্যৎ যেখানে কূটনীতি মানে একপাশে থাকা নয়, বরং বুদ্ধিমান এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়া। তাহলে কি আমেরিকা বিশ্ব থেকে প্রভাব হারাচ্ছে? উত্তরটি হলো একদমই নয়, তবে একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ। ব্যাপারটা একটু জটিল, কিন্তু হ্যাঁ, ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে। বিংশ শতকের বেশিরভাগ সময়ে আমেরিকা শুধু মহাশক্তি ছিল না, ছিল একমাত্র শক্তি। ডলার শাসন করেছে বাণিজ্য, সিলিকন ভ্যালি দিয়েছে উদ্ভাবনের কেন্দ্র, আর পেন্টাগন নিয়ন্ত্রণ করেছে প্রতিরোধ নীতিকে। আমেরিকার পররাষ্ট্রনীতি ঠিক করত কে কখন কি পাবে। কিন্তু এখন বদলের গতি দ্রুত, আর এখানে ভারতের উত্থান আলাদা কিছু নয়। সত্যি বলতে এই ব্যাপারে কোনো সন্দেহই নেই, আমেরিকার সামরিক শক্তি, জোট এবং সাংস্কৃতিক প্রভাব এখনো বিশাল। তবে অন্যের দেশগুলো সিদ্ধান্তকে জোর না দিয়ে প্রভাব করার ক্ষমতা, তা ধীরে ধীরে কমছে। উদাহরণস্বরূপ, ডলার এখনো বিশ্বের মূল মুদ্রা হলেও দেশগুলো বিকল্প খুঁজছে। ভারত, রাশিয়া ইতিমধ্যে রুপিতে লেনদেন করেছে। ভারত এবং ইউএই সম্প্রতি রুপি দিরাম নিয়ে চুক্তি করেছে। এর অর্থ একটাই, বিকল্প ভাবছে দেশগুলো, আর এই বিকল্প মানে স্বাধীনতা। ভারত ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য, যেখানে ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিধর দেশগুলো নিজেদের পেমেন্ট সিস্টেম, এনার্জি নেটওয়ার্ক, এমনকি ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করেছে। এটা কোনো কমান্ডেন্ট চেন নয়, এটি একটি বিশ্বাসের নেটওয়ার্ক। ভারতের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র হল মাল্টি অ্যালাইনমেন্ট। আমেরিকার সঙ্গে বাণিজ্য, রাশিয়া থেকে অস্ত্র, ইউএ থেকে সোলার ইনফ্রাস্ট্রাকচার এবং জাপান থেকে সেমিকন্ডাক্টর প্রজেক্ট। এটা কোনো বিশ্বাসঘাতকতা নয়, এটা হলো 21শো শতাব্দীর বুদ্ধিমত্তার প্রকৃতি। আমেরিকার আধিপত্য এখন আর শর্তসিদ্ধ নয়, এটি এখন দর কষাকষির বিষয়। এটা হলো একটা নতুন বিশ্বের সঙ্গে আমেরিকার খাপ খাওয়াতে অক্ষমতা, যে বিশ্ব আর কারণ নির্দেশের অপেক্ষায় থাকে না। আজ আর কোনো নির্দেশ চায় না, সবাই চায় সহযোগিতা। ভারতের পররাষ্ট্রনীতিতে একটা শব্দ ভীষণভাবেই পরিচিত, তা হলো কৌশলগত স্বায়ত্তশাসন। এই শব্দটির প্রকৃত মানে হলো, আমরা সবার সঙ্গে অংশীদারি করি, কিন্তু কারোর অধীন হই না। আর এটাই নিঃসন্দেহে এক শক্তিশালী বার্তা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আমেরিকা আশা করেছিল ভারত রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে, নিষেধাজ্ঞা দেবে এবং জ্বালানি রফতানি বন্ধ করবে।
কিন্তু ভারত তা করেনি। ভারত যুদ্ধকে সমর্থন করে না। এটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক যে অন্য দেশের হাতে নিজের পররাষ্ট্রনীতি তুলে দেয় না। আমরা সহযোগী হব, তবে সমানভাবে। ভারত যে পক্ষ নেবে তা হলো ভারতের পক্ষ, কখনো নিরপেক্ষ থেকে, কখনো দৃঢ় অবস্থান নিয়ে, আবার কখনো কৌশলগতভাবে নমনীয় হয়ে। আর এটাই একটি দায়িত্বশীল রাষ্ট্রের করা উচিত। আমেরিকা ভারতীয় রপ্তানির পণ্যের উপর 50% শুল্ক চাপানোর হুমকি দিয়েছে। তাতে কি ভারত তাতে আতঙ্কিত হবে না? ভারত চাপে ভেঙে পড়বে না। এটা 91 সালের ভারত নয়, এটা 2025 সালের ভারত। একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, একটি মহাকাশ প্রযুক্তিতে অগ্রণী দেশ এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।